সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে যুব সমাজের ভূমিকা ও আগামীর বাংলাদেশ নিয়ে সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। আপনার বাবা যেভাবে সংকটে সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ করেছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ গঠন করবেন যেখানে স্বাভাবিক বাংলাদেশ এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তারেক রহমান এমন একটা বাংলাদেশই আমি চেয়েছিলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের মতো একতরফা নির্বাচনের পরিবর্তে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন, তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যুব সমাজ সঠিক পথে থাকলে দেশ যেমন এগিয়ে যায়, তেমনি তারা বিপথে গেলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তরুণ যুব শক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে, নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে, তৈরি করছে। এর মধ্যে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি মানুষের জীবনমান পরিবর্তনের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। আগামী নির্বাচনে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আগামী নির্বাচনে বিজয়ী হতে তরুণ ও যুব সমাজের মন জয় করতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলেও বাগড়া দিতে পারে বিভিন্ন রাজনৈতিক দল, আর তাতে নির্বাচন নিয়ে তৈরি হতে পারে অনিশ্চয়তা, এমন শঙ্কা দেখছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দলটির নেতারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্র বিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে, জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে, নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে, ষড়যন্ত্রে মেতে উঠেছে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যারা জীবন দিয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এখন নির্বাচন প্রয়োজন। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র আমাদের এই পথ চলাকে ব্যাহত করতে না পারে, এবং সেই জন্য জনগণকে ফাঁসি দিতে হবে। জনগণকে আমাদের এই 31 দফা বুঝিয়ে তাদের ঐক্যবদ্ধ করতে হবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, যে সকল আগ্রহী দল, তারা যদি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে মনোযোগী না হয়,
নির্বাচন কমিশন এবং সরকারের সহযোগিতা না করে, তাহলে আমি বলবো নির্বাচন অনুষ্ঠিত। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক অনৈক্যে আরেকটি ১-১১ শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ১ বছরেও অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি। ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে ১ বিন্দুও ছাড় দেবে না এনসিপি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে তিনি একথা বলেন। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। এ সময় বিএনপি ও জামায়াত নেতারা বলেন, জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 17 বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে। রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সই হয় 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরের পুত্রজায়ায় পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান। প্রদান করা হয় গার্ড অফ অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এ সময় তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। Institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. এছাড়া রোহিঙ্গার সংকট বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় সংকট। এই সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে এ সময় মন্তব্য করেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে 3 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থেকে ডক্টর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম। শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। মঙ্গলবার প্রথম দিনে ডাকসুর বিভিন্ন পদে 7 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তবে এখনো ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া, তৈরি হয়েছে বিতর্ক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর, যে কারণে ক্যাম্পাস জুড়ে এখন ভোটের আমেজ। ডাকসু নির্বাচন ঘিরে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। নিজেদের প্যানেলের ভিপি জিএস প্রার্থী চূড়ান্ত করল গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমাদের প্যানেলটা আসলে আব্দুল কাদের ভাই আছেন এবং বাকের ভাই আছেন, তাদের নেতৃত্বে আমাদের প্যানেলটা গঠিত হচ্ছে, এতটুকু আমরা বলতে পারি। শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণ প্রতিফলন আমরা এবারে ডাকসুর মাধ্যমে নিশ্চিত করব বলে আমরা আশাবাদী।
অন্যদিকে নিজেদের প্যানেল প্রস্তুত করছে ছাত্র শিবির। শঙ্কা ছাড়াই ডাকসু নির্বাচন হবে বলে বিশ্বাস তাদের। তবে মব ষড়যন্ত্রের শঙ্কা ছাত্র দলের। অভিযোগ, বিভিন্নভাবে ডাকসুকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এখানে সংঘাত তারাই করবে যারা আসলে নৈরাজ্যবাদী, শিক্ষার্থী বান্ধব যারা পলিটিক্স করেন, রাজনীতি করেন, তারা আসলে ডাকসুকে সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করুন না বলে আমরা প্রত্যাশা করি। আমরা দ্রুততম সময়ের মধ্যে দলীয় ফোরামে আলোচনা করে, জাতীয়তাবাদী ছাত্র দলের দলীয় ফোরামে আলোচনা করে প্রার্থী আমরা বাছাই করব। ক্লিন ইমেজের প্রার্থীদেরকেই দল মূল্যায়ন করবে বলে আমার বিশ্বাস। আমরা সেভাবেই প্রার্থী নির্বাচন করতে চাই। ডাকসুর মতো একটা জায়গায় ওই ছাত্র রাজনীতি যে করবে সেটার নিরাপত্তা যদি কেউ দিতে না পারে, ডাকসু নির্বাচনের মতো একটি চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা কিভাবে সুন্দরভাবে শেষ করবে বা সম্পন্ন করবে, এটা নিয়ে তো আসলেই একজন ছাত্রদল নেতা হিসেবে আমি শঙ্কিত। আমরা কিন্তু ফ্যাসিবাদের পুনর্বাসন এই নির্বাচনের মাধ্যমে হতে দিব না। সুতরাং ডাকসুর মনোনয়ন বিতরণকে আমরা ইতিবাচকভাবে দেখলেও যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমাদের স্বচ্ছ মনে হচ্ছে না। আমরা প্রকাশ্যে রাজনীতি করি, আমরা প্রকাশ্যেই শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের যে অপকৌশল আমরা দেখতে পাচ্ছি, যে ছাত্রলীগের পুনর্বাসন, এই ধরনের অপকৌশলকে আমরা রুখে দিব। তবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতারা ভিন্ন রূপে মনোনয়ন নিচ্ছে বলে অভিযোগ। সেক্ষেত্রে জুলিয়াস সিজারের মনোনয়নপত্র তোলা নিয়ে তীব্র ক্ষোভ ঝাড়েন বাম ছাত্রনেতা মেঘ মোল্লার বসু। বিতর্ক তৈরি হয়েছে, জুলিয়াস সিজার তালুকদার ছাত্রলীগের সাবেক নেতা, তিনি মনোনয়ন ফর্ম তুলেছেন। তিনি বাংলাদেশ এই মুহূর্তে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পায়তারা, যে অপপায়তারা, সেই পায়তারার সঙ্গে তিনি এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন। অপরাধীদের আগে থেকে শনাক্ত করে তাদের বিচারের আওতায় না আনার ফলে ডাকসু নির্বাচন নিয়ে ক্রাইসিস বা সংকট তৈরি হচ্ছে। ডাকসু নির্বাচনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। আগামী 18 আগস্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম। যারা ডাকসুতে ইলেকশন করতে চায় তারা চিফ রিটার্নিং অফিসারের কক্ষ থেকে মনোনয়নপত্র নিচ্ছে। উৎসব মুখর হচ্ছে, আচরণ বিধি মেনে চলতেছে। এখনো কেউ 5 জনের বেশি আসে নাই একসাথে। আমরা একটা ড্রাফট তালিকা প্রকাশ করব। মনোনয়নপত্র জমার শেষ সময় 19 আগস্ট। চিফ রিটার্নিং কর্মকর্তা আশাবাদী হলেও যথাসময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে সন্দিহান বিভিন্ন ছাত্র সংগঠন। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করলেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না। 5 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আবেদন করেন তিনি। যদিও সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন ট্রাইব্যুনাল। এতদিন পর নির্দিষ্ট ব্যক্তির জন্য কেন আবেদন, সেই প্রশ্ন তুলেছেন বিশেষ আদালত। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে 5 জন সাক্ষীর সাক্ষ্য। এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা। এমন অবস্থায় ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার আইনজীবী হয়ে মামলা লড়ার আবেদন করলেন জেরাই খান পান্না। তবে তার আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। এতদিন পর নির্দিষ্ট ব্যক্তির জন্য কেন আবেদন, সেই প্রশ্নও তুলেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। তবে তিনি যদি সিবি জমা দিয়ে যান, তাহলে অন্য কোনো মামলায় সেটা ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখতে পারে। তার পক্ষে আবেদনকারী আইনজীবী বলেন, শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার কারণ খোদ জেরাই খান পান্নাই বলতে পারবেন। কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন, সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। আপনারা আর যা জানার দরকার বা ওনার কিছু, যেহেতু আমি ওনার পক্ষে, ওনার অন বিহাফ অফ, যেহেতু উনি আসতে পারেন নাই, আমি ওনার পক্ষে অ্যাপ্লিকেশনটা পুট ইন করেছিলাম। আপনারা ওনার কাছ থেকে সবকিছু জেনে নিতে পারেন। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাজ সহ 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। তার মধ্যে উনি 4 জনের নাম বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার। এদিন জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা ও 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর মধ্যে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আদালতে হাজির করা হয় 13 আসামিকে।
নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি রফিকুল ইসলাম আরমানকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মামলার 8 আসামি সবাই গ্রেপ্তার হলো। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে এই 8 জনের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গত বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্ত এলাকায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 10 কোটি টাকার মানহানির এই মামলাটি করেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন। দ্বিমত থাকলেও গত 1 বছরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে খাদের কিনারা থেকে, মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানো, সুশাসন নিশ্চিত করা এখনো চ্যালেঞ্জ, তবে অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো যতটুকু সম্ভব করে যাবে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যেখানে এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভেঙে পড়া ব্যাংক খাত সংস্কার, রিজার্ভ পরিস্থিতির উন্নতি, বিনিয়োগে চাঞ্চল্য ফেরানোর মতো কঠিন সব কাজ। যদিও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করে ভোক্তা ব্যয়ের চাপ কমাতে সক্ষম হয়েছে সরকার, দাবি করা হচ্ছে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার 1 বছরের অর্থ মন্ত্রণালয়ের সার্বিক অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, আর হতাশা নেই, ভালোর দিকে যাচ্ছে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 অর্থাৎ মোটামুটি প্রায় 6% পয়েন্ট কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শেষ করেছে সরকার, তবে দুর্নীতি বন্ধ করে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাজস্ব আহরণ এখনও চ্যালেঞ্জ। এখানে চেষ্টা যে কারাপশন না হয়, এনবিআর লোকজন আরেকটু কর্মতৎপর হয়, এনবিআর ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আমরা আদায় করার চেষ্টা করছি। আমরা আশা করি মোটামুটি কিন্তু আমরা এই সামনের দিকে আমরা এগিয়ে একটু বেটার করব। তিনি বলেন, আগের সরকারের রাজনৈতিকভাবে গৃহীত প্রকল্পগুলো বাদ দিয়ে যৌক্তিক প্রকল্প চলমান রাখা হয়েছে। অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো যতটুকু সম্ভব করে যাবে অন্তর্বর্তী সরকার, জানান অর্থ উপদেষ্টা। সরকার হিসেবে সবাইকে দায়বদ্ধ থাকতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলতি অর্থ বছরে ৬,৩৫০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের চেয়ে $৬৫০ কোটি বেশি। বৈদেশিক বাণিজ্য বাড়িয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব বলছেন বাণিজ্য উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, ভারতের স্থলবন্দর দিয়ে 4টি পাট পণ্য আমদানি বন্ধ করায় বাণিজ্যে প্রভাব পড়বে না। পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি করার কথাও জানান তিনি। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানি সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাট পণ্য আমদানিতে এক এক করে নিষেধাজ্ঞা দিচ্ছে। শুধু মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশে, তবে বাড়বে খরচ।
বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে $900 কোটি পণ্য আমদানি এবং রপ্তানি করে $157 কোটি পণ্য। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল বাণিজ্য উপদেষ্টার কাছে। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। এমনিতে আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। আমার ধারণা মানে গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কিভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কিভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তাই আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে জানান বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। আমরা তো উন্মুক্ত করে দিব, সেটা যেখান থেকেই আসবে, ইন্ডিয়া পাকিস্তান, চাহিদা যোগানের সমন্বয়ে আমরা পরিমাণ নির্ধারণ করব। আমরা যতক্ষণ পর্যন্ত মনে করছি যে দাম স্থিতিশীল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়। 2025-26 অর্থ বছরে $6,350 কোটি পণ্য রপ্তানি করতে চায় সরকার। লক্ষ্য অর্জন সম্ভব মনে করেন ব্যবসায়ীরা। পণ্য খাতে 16.5% ধরা হয়েছে। সেবা খাতে গত অর্থ বছরে বেশি কমে গিয়েছিল। এবছরের ট্রেন্ড থেকে আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংক সূত্রে, সেখানে যে আরো একটু প্রায় 20% মতন হবে। তবে আমরা লক্ষ্যমাত্রাটা একটু কমিয়ে 18.67% ধরেছি। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা অ্যাচিভেবল, এবং আমরা কিন্তু আমাদের কিন্তু প্রত্যাশা এর চেয়ে বেশি এখন, কারণ ওনারা যে সাফল্যটা অর্জন করেছেন এবারে নেগোসিয়েশনে, এইটার একটা ভালো ফল কিন্তু আমরা প্রত্যাশা করছি। এদিকে পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। তাসকিন মিরাজদের ফিটনেস নিয়ে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নন জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি। ইয়ো কিংবা বিপ টেস্টের পরিবর্তে কেলির মনোযোগ টাইম ট্রায়ালে। তাসকিনদের ফিটনেসের ঘাটতি পূরণের চেষ্টা করছেন এই কোচ। অবশ্য ক্রিকেটারদের পরিশ্রম আর একাগ্রতার প্রশংসাও করেছেন নাথান ক্যালি। 5 মিনিট 38 সেকেন্ডে নির্ধারিত রানিং সেশন শেষ করে একেবারে মাটিতে লুটিয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। প্রায় 2 ঘন্টার রানিং সেশনে কম যাননি শান্ত সাকিবরাও। অন্যদিকে ইনজুরি থেকে ফেরা তাসকিন যেন হাল ছেড়ে দিতে চাইলেন, তবে নাথান কেলির কড়া নির্দেশে তা আর পারলেন না তিনি। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে চলছে কড়া ফিটনেস ক্যাম্প, আর এই ক্যাম্পে কেলি বিশেষ গুরুত্ব দিচ্ছেন টাইম ট্রায়ালে। কোন টেস্ট সেরা তা নিয়ে বিতর্ক আছে। আমি টাইম ট্রায়াল বেছে নিয়েছি কারণ এটি খুব সহজে নেওয়া যায়, কোনো বিশেষ যন্ত্র লাগে না, শুধু 4 ল্যাপ দৌড়। এতে দেশের যে কোনো ক্রিকেটার জাতীয় দলের মতো একই টেস্ট দিতে পারে। সম্প্রতি জাতীয় স্টেডিয়ামে 1600 মিটার রানিংয়েও অংশ নেন ক্রিকেটাররা। সেখানে নাহিদ রানার পারফরম্যান্স কেলিকে মুগ্ধ করে। অবশ্য পাশ ফেলকে গুরুত্ব না দিয়ে দলের সামগ্রিক উন্নতির দিকেই নজর টাইগার এই কোচের। নাহিদ রানার অসাধারণ পারফরম্যান্স ছিল। 1600 মিটার টাইম ট্রায়াল 5 মিনিট 31 সেকেন্ডে শেষ করেছে। দলগতভাবে সবাই উন্নতি করছে, এখানে পাশ ফেল নেই। ক্রিকেটারদের স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করছি আমরা। কেলি জানান, ভালো ক্রিকেটার হওয়ার জন্য ভালো অ্যাথলেট হওয়া সমান গুরুত্বপূর্ণ। গতি, শক্তি ও ফিটনেস বাড়লেই মাঠে পারফরম্যান্সের উন্নতি হয়, এমনটাই মনে করেন তিনি। আমি মনে করি ভালো অ্যাথলেট হওয়া যে কোনো খেলাতেই গুরুত্বপূর্ণ। গতি, স্ট্যামিনা, শক্তি, পাওয়ার এগুলো সব খেলাতেই কাজে লাগে। শক্তিশালী ফিট অ্যাথলেটরা যে কোনো খেলাতেই ভালো করতে পারে। 6 আগস্ট থেকে শুরু হওয়া এই ফিটনেস ক্যাম্প চলবে 13 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে টাইগারদের স্কিল ট্রেনিং। আশিক সারোয়ার, নিউজ 24, ঢাকা। কার এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।